হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকে থেকে আমি শুরু করতে চলেছি ক্লাস 10 ভৌতবিজ্ঞানের পিডিএফ নোট ভিত্তিক ক্লাসের সিরিজ। আজকে আমরা শুরু করব প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা। ছোট থেকেই আমরা শুনে এসেছি, বাবা তুমি বড় হয়ে বড়দের কথা ভাববে, বাবা তুমি বড় হয়ে মহান মনীষীদের মতো ভাববে, বাবা তুমি বড় হয়ে বাবা মার কথা ভাববে। স্যার, আমরা যদি ছোট থেকেই এত কিছু ভাবি তাহলে আমরা খেলবো কখন, আমরা জীবনটাকে উপভোগ করব কখন? তবু চলেন দেখি আপনি আমাদের কী নিয়ে ভাবতে বলছেন। তাহলে আমরা শুরু করব পরিবেশের জন্য ভাবনা। এবার পরিবেশকে নিয়ে ভাবতে হলে আমাদের জানতে হবে পরিবেশ কী, পরিবেশের সমস্যা কী, তাহলেই না আমরা পরিবেশের সমস্যার সমাধান করতে পারবো। পরিবেশ বলতে আমরা কি বুঝি? আমাদের চারপাশে যেসব জীবজ ও অজীবজ উপাদানগুলো রয়েছে, যেমন রাস্তাঘাট, বাড়িঘর, স্কুল, কলেজ, বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, এসব নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। আমাদের চারপাশের বিভিন্ন জীবজ ও অজীবজ উপাদান নিয়ে গড়ে ওঠে আমাদের পরিবেশ। পরিবেশের অজীবজ উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল কি? ভূপৃষ্ঠের এই যে পৃথিবীর ভূপৃষ্ঠের চারিপাশে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীকে চারিদিক থেকে ঘিরে রয়েছে, তাকে আমরা বলবো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে কি আছে? বায়ুমণ্ডলের মধ্যে আছে বিভিন্ন গ্যাসীয় উপাদান। কি কি? নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, আর্গন আছে, জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে, এসব নিয়েই গড়ে ওঠে আমাদের বায়ুমণ্ডল। তাহলে দ্বিতীয় কোশ্চেনে আমরা দেখব বায়ুমণ্ডল কি? ভূপৃষ্ঠের চারপাশে যে অদৃশ্য গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চাদরের মতো ঘিরে রয়েছে, তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের উপাদানগুলোর কথা আমরা শুনলাম, তাই না? বায়ুমণ্ডলে নাইট্রোজেন আছে 78.09%, অক্সিজেন আছে 20.95%, আর্গন আছে 0.93%, কার্বন ডাইঅক্সাইড আছে 0.03%, এছাড়া বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ও ধূলিকণা রয়েছে। এবার আমরা বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করব। ওকে, বায়ুমণ্ডলকে স্তরবিন্যাস করার ক্ষেত্রে আমরা দু ধরনের বিভাগ দেখব। একটা হচ্ছে রাসায়নিক গঠন অনুযায়ী এবং একটা হলো উচ্চতা ও উষ্ণতা অনুযায়ী। রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো সমমণ্ডল আর একটা হলো বিষমমণ্ডল। সমমণ্ডল আর বিষমমণ্ডল। সমমণ্ডল আর বিষমমণ্ডল। সমমণ্ডল আর বিষমমণ্ডল। বিষমমণ্ডল। ওকে, সমমণ্ডল কোনটা? বায়ুমণ্ডলের যে উচ্চতা পর্যন্ত বিভিন্ন উপাদানগুলোর ঘনত্বের অনুপাত সমান থাকে তাকে আমরা বলবো সমমণ্ডল। এটা কতদূর পর্যন্ত বিস্তৃত? প্রায় 1 থেকে 88 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডল আছে সেটাকে আমরা সমমণ্ডল বলতে পারি। এবং এর উপরের স্তর, যেখানে বায়ুমণ্ডল উপাদানগুলোর ঘনত্বের অনুপাত সমান নয়, তাকে আমরা বলবো বিষমমণ্ডল। ওকে, এবং উচ্চতা ও উষ্ণতা অনুযায়ী যদি আমরা বায়ুমণ্ডলকে ভাগ করি তাহলে বায়ুমণ্ডলের 6টি স্তরের কথা দেখতে পাবো। কি কি? সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। এই প্রত্যেকটা স্তরের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা গল্পের আকারে আমরা শুরু করি। আমরা এই প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্যকে একটা গল্পের আকারে শুনে নেব। এক ছিল মহান রাজা, নাম তার কিং অ্যাটমস। তার 6 পুত্র, টপো, স্ট্র্যাটো, মেসোথার্মো, এক্সো আর ম্যাগনেটো। অর্থাৎ এগুলো হলো বায়ুমণ্ডলের 6টি স্তর: টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। সবচেয়ে ছোট পুত্র টপো অর্থাৎ টপোস্ফিয়ার। আমাদের স্বাভাবিক পরিবারে যেমন বাবা মা ছোট ছেলের দিকেই থাকে, এরকম টপোর বাড়িতেই তার বাবা মা একসঙ্গে থাকতো। ফলে তার বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজনদের আনাগোনা সবসময় লেগেই থাকতো। তার বাড়িতে থাকতো একটা জমজমাট ভিড় এবং বিভিন্ন দুর্ঘটনা তার বাড়িতেই ঘটতে দেখা গেছে। বাবা মার জ্বর, ছেলে মেয়ের জ্বর, বিভিন্ন কারণে তার আয় ইনকাম কমে যাচ্ছিল। ফলে সে সবসময় রেগে থাকতো, চিড়চিড়ে থাকতো। তাই এই টপো অর্থাৎ টপোস্ফিয়ারকে আমরা বলতে পারি ক্ষুব্ধমণ্ডল, কারণ 70% বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান এই স্তরে অবস্থিত এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্ঘটনা, ঝড়, বৃষ্টি, তুফান এই স্তরে ঘটে থাকে বলে একে আমরা বলবো ক্ষুব্ধ মণ্ডল। টপোর ইনকাম কমে যাচ্ছিল, এর সঙ্গে তুলনা করে আমরা বলতে পারি এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, তাই একে ক্রম হ্রাসমান স্তরও বলা হয়। কি হারে উষ্ণতা হ্রাস পায়? প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়, তাই একেই বলা হয় নর্মাল ল্যাপস রেট। এবং এই টপোস্ফিয়ারের বিস্তার কত? টপোস্ফিয়ারের বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 12 কিংবা 16 কিলোমিটার পর্যন্ত এই টপোস্ফিয়ার বিস্তৃত।
আবার এই ট্রপো এবং মেসো এই দুই বাড়ির মাঝের যে প্রাচীর তাকে আমরা বলবো কি ট্রপোপজ। ট্রপোপজ কি ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অংশে বায়ুমণ্ডলের উষ্ণতা স্থির থাকে তাকে আমরা বলবো ট্রপোপজ। এই ট্রপোপজের উষ্ণতা কত? ট্রপোপজের উষ্ণতা হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস, কারণ এই স্তরে উষ্ণতা হ্রাস পাচ্ছিল। ওকে, এরপর আমরা পড়ব দ্বিতীয় পুত্রের কথা। দ্বিতীয় পুত্রকে স্ট্র্যাটো অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বাড়িতে আত্মীয় স্বজনদের বিশেষ আনাগোনা ছিল না, তার ইনকাম ছিল খুব পজিটিভ, সে ছিল কর্মঠ, সে যাচ্ছিল উন্নতির দিকে, তাই সে সবসময় রিল্যাক্স থাকতো। তাই স্ট্র্যাটো অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা বলতে পারি শান্ত মণ্ডল। কারণ কি এই স্তরে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলোর পরিমাণ খুব বেশি ছিল না এবং এই স্তরে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্ঘটনা যেগুলো ট্রপোস্ফিয়ারে আমরা দেখতে পেয়েছিলাম সেগুলো এই স্তরে আর দেখা যায় না, যেমন ঝড় বৃষ্টি তুফান, এই ঘটনাগুলো স্ট্র্যাটোস্ফিয়ারে ঘটে না বলে স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা শান্ত মণ্ডল বলবো। এই স্ট্র্যাটো যেহেতু তার ইনকাম ছিল পজিটিভ, সে কী করলো, ওজন নামক তার এক বন্ধুকে জেট প্ল্যানে করে এনে নিজের বাড়িতে জায়গা দিয়েছিল। কারণ তার ইনকাম ছিল পজিটিভ, সে এই খরচগুলো এফোর্ড করতে পারতো, তাই সে স্ট্র্যাটো তার বন্ধু ওজনকে জেট প্ল্যানে করে নিজের বাড়িতে স্থান দিয়েছিল। তাই আমরা বলতে পারি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই আমরা ওজন গ্যাস নিয়ে গঠিত ওজন স্ফিয়ারকে দেখতে পাবো এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই জেট প্ল্যানগুলো চলাচল করে থাকে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কত? স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার হয়ে যাবে 16 কিলোমিটার থেকে 45 কিলোমিটার পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার। ঠিক আগের মতোই ট্রপো ও স্ট্র্যাটোর মাঝের যে প্রাচীর সেটাকে আমরা বলেছিলাম ট্রপোপজ। স্ট্র্যাটো ও মেসোর মাঝের যে প্রাচীর সেটাকে আমরা বলবো মেসোপজ। মেসোপজ কাকে বলবো? স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অংশে বায়ুমণ্ডলের তাপমাত্রা স্থির থাকে তাকে বলবো আমরা স্ট্র্যাটোপজ। এই স্ট্র্যাটোপজের উষ্ণতা কত? স্ট্র্যাটোপজের উষ্ণতা হয় 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর আমরা চলে গেলাম রাজার তৃতীয় পুত্রের কথায়। তৃতীয় পুত্রকে মেসো অর্থাৎ মেসোস্ফিয়ার। এটা ছিল রাজার সবচেয়ে লেজি পুত্র, অলস পুত্র, তার ইনকাম বলতে কিচ্ছু ছিল না। অর্থাৎ মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। তার বাড়িতে আত্মীয় স্বজনদের কোনো আনাগোনা ছিল না, যদি কেউ আসতো তাহলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হতো, এমনই অলস ছিল এই পুত্র। যেমন মহাকাশ থেকে যদি উল্কাপিণ্ড এই মেসোস্ফিয়ারে চলে আসে তাহলে সে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। এই মেসোস্ফিয়ারের বিস্তার কত? মেসোস্ফিয়ারের বিস্তার হয়ে গেল আমাদের 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ারের বিস্তার। ঠিক আগের মতোই যেমন স্ট্র্যাটো ও মেসোর মাঝের যে প্রাচীর তাকে আমরা বলেছিলাম স্ট্র্যাটোপজ। এবার মেসো ও থার্মো এর চতুর্থ ভাই থার্মো, এদের বাড়ির যে প্রাচীর তাকে আমরা বলবো মেসোপজ। তাহলে মেসোপজ কাকে বলে? মেসোস্ফিয়ার ঊর্ধ্বসীমায় যে অংশে বায়ুমণ্ডলের উষ্ণতা স্থির থাকে তাকে আমরা বলবো মেসোপজ। এই মেসোপজের উষ্ণতা কত? মেসোপজের উষ্ণতা -92 ডিগ্রি সেলসিয়াস। কিছু বইয়ে 93ও থাকতে পারে, 92 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এরপর আমরা চলে গেলাম চতুর্থ পুত্রের কথা। চতুর্থ পুত্রকে থার্মো অর্থাৎ থার্মোস্ফিয়ার। এটা ছিল রাজার সবচেয়ে কর্মঠ পুত্র, চালাক চতুর পুত্র, তার ইনকাম ছিল সবচেয়ে বেশি। অর্থাৎ থার্মোস্ফিয়ারই হলো বায়ুমণ্ডলের সবচেয়ে উষ্ণতম স্তর। এই থার্মোর বাড়িতেও কিন্তু আত্মীয় স্বজনদের বিশেষ কোনো আনাগোনা ছিল না, তাই সে কী করলো, তার নিজের প্রভাব প্রতিপত্তিকে দেখানোর জন্য তার বন্ধু নাম কি আয়নকে এনে নিজের বাড়িতে স্থান দিল এবং তার বাড়ির সামনে এবং নিজের বাড়ির চারিদিকে আলোর ছটা, বিভিন্ন বর্ণের আলোর লাইটিং করে রাখতো। অর্থাৎ বলতে পারি আমরা থার্মোস্ফিয়ারের মধ্যেই কি দেখা যেতে পারে? মেরু জ্যোতি দেখা যেতে পারে। থার্মোস্ফিয়ারের মধ্যেই আয়ন নিয়ে গঠিত আয়নোস্ফিয়ার দেখা যেতে পারে। ওকে, এই থার্মোস্ফিয়ার এর বিস্তার কত? থার্মোস্ফিয়ারের বিস্তার হয়ে গেল 85 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ারের বিস্তার। 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ারের বিস্তার। ওকে, ঠিক আগের মতোই থার্মো ও অ্যাক্সো এই দুটো দেওয়ালের মাঝে, বাড়ির মাঝে যে প্রাচীর তাকে আমরা কি বলবো? থার্মোপজ। তাহলে থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় যে অংশে বায়ুমণ্ডলের উষ্ণতা স্থির থাকে তাকে আমরা কি বলবো? থার্মোপজ। এই থার্মোপজের উষ্ণতা কত? থার্মোপজের উষ্ণতা হচ্ছে 1250 ডিগ্রি সেলসিয়াস। 1250 ডিগ্রি সেলসিয়াস। ওকে,
এরপর আমরা চলে গেলাম রাজার পঞ্চম পুত্রের কথায়। পঞ্চম পুত্রকে 100 অর্থাৎ 100 স্পেয়ার। তার ইনকামও ছিল খুব ভালো, তার বাড়িতেও আত্মীয় স্বজনদের বিশেষ আনাগোনা ছিল না। সে এবার তার প্রভাব প্রতিপত্তিকে দেখানোর জন্য কী করলো, বিভিন্ন মহাকাশ স্টেশন ও কৃত্রিম উপগ্রহগুলিকে তার বাড়িতে এনে জায়গা দিল। অর্থাৎ 100 স্পেয়ারের মধ্যেই আমরা মহাকাশ স্টেশন ও কৃত্রিম উপগ্রহগুলোকে দেখতে পাই। এই 100 স্পেয়ারের বিস্তার কত? 100 স্পেয়ারের বিস্তার হচ্ছে 500 থেকে 750 কিমি পর্যন্ত বিস্তৃত হচ্ছে 100 স্পেয়ার। ওকে, যদিও আমরা এই যে মহাকাশ স্টেশন সেগুলো থার্মোস্ফিয়ারেও কিন্তু দেখতে পারি। এরপরে আমরা চলে গেলাম রাজার ষষ্ঠ পুত্র ম্যাগনেটোর কথায়। ম্যাগনেটো অর্থাৎ ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটো ইনকামও ছিল খুব ভালো, তাই ম্যাগনেটো তার প্রভাব প্রতিপত্তিকে দেখানোর জন্য কী করেছিল, ভ্যান এলেন নামক এক বন্ধুকে তার বাড়িতে স্থান দিয়েছিলেন, যার নিজেরই একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সে আলোর ছটা চারিদিকে ছড়িয়ে দিতে পারত। তাই ম্যাগনেটো কাকে এনে রাখছিল, বিদেশ থেকে তার বিদেশি বন্ধু কি নাম, ভ্যান এলেনকে এনে তার বাড়িতে স্থান দিয়েছিল। ম্যাগনেটোস্ফিয়ারের বিস্তার কত? ম্যাগনেটোস্ফিয়ারের বিস্তার প্রায় 750 থেকে 1600 কিলোমিটার পর্যন্ত ম্যাগনেটোস্ফিয়ার বিস্তৃত। ওকে, ম্যাগনেটোস্ফিয়ার এ তাহলে আমরা কি দেখতে পাবো, ভ্যান এলেন বিকিরণ আমরা দেখতে পাবো ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যে। চলো এবার কোশ্চিন অ্যান্সার আকারে আমরা দেখে নিই এই সমস্ত প্রশ্নগুলোকে। প্রথম কোশ্চেন, টপোস্ফিয়ারের বিস্তার কত? টপোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 12 কিংবা 16 কিলোমিটার পর্যন্ত। কোন স্তরকে কম হ্রাসমান স্তর বলা হয়? টপোস্ফিয়ারকে কম হ্রাসমান স্তর বলা হয়। কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? টপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। টপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল কেন বলা হয়? প্রায় 70% গ্যাসীয় উপাদান, জলকণা ও ধূলিকণা টপোস্ফিয়ারে থাকে। অধিকাংশ প্রাকৃতিক ঘটনা, মেঘ, ঝড়, বৃষ্টি এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলে। টপোপজ কাকে বলে? টপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় স্থির উষ্ণতার অঞ্চলকে টপোপজ বলে। এর উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস। স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার কত? স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার 12 থেকে 16 কিমি। কোন স্তরকে শান্তমণ্ডল বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। এরপরের কোশ্চেন, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? স্ট্র্যাটোস্ফিয়ারে বাতাসের পরিমাণ কম, এই স্তর ধূলিকণা জলীয়বাষ্প না থাকায় মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না, তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। কোন স্তরে জেট প্লেনগুলি চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেনগুলি চলাচল করে। কোন স্তরে ওজোন গ্যাস থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস থাকে। স্ট্র্যাটোপজ কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় স্থির উষ্ণতার অঞ্চলকে স্ট্র্যাটোপজ বলে। এর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরে মেসোস্ফিয়ারের বিস্তার কত? মেসোস্ফিয়ারের বিস্তার 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। উল্কাপিণ্ড পড়ে যায় কোন স্তরে? মেসোস্ফিয়ারে। শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার হলো শীতলতম স্তর। মেসোপজ কাকে বলে? মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় স্থির উষ্ণতার অঞ্চলকে মেসোপজ বলে। এর উষ্ণতা -92 ডিগ্রি সেলসিয়াস। এরপরে থার্মোস্ফিয়ার এর বিস্তার কত? থার্মোস্ফিয়ারের বিস্তার 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এটি হলো উষ্ণতম স্তর, কারণ আয়নের উপস্থিতি ও মহাজাগতিক রশ্মির প্রভাবে এখানে উষ্ণতা 1750 ডিগ্রি পর্যন্ত হতে পারে। কোন স্তরে আয়ন ও মেরু যদি দেখা যায়? থার্মোস্ফিয়ারে আয়ন ও মেরু যদি দেখা যায়, এই স্তরের মধ্যেই আয়নোস্ফিয়ার অবস্থিত। কোন স্তরে আকাশকে কালো দেখায়? থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডল নেই বলে এই স্তরে আকাশকে কালো দেখায়। বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে কোন স্তর থেকে? আয়নোস্ফিয়ার থেকে। তারপরে আমরা পড়ব থার্মোপজ কাকে বলে। থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় স্থির উষ্ণতার অঞ্চলকে থার্মোপজ বলে। এর উষ্ণতা 1250 ডিগ্রি সেলসিয়াস। 100 স্ফিয়ারের বিস্তার কত? 100 স্ফিয়ারের বিস্তার 500 থেকে 750 কিমি। 100 স্ফিয়ারের উষ্ণতা কত? এর উষ্ণতা 1200 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন কোন স্তরে স্থাপন করা হয়? কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন 100 স্ফিয়ারে স্থাপন করা হয়। মহাকাশ স্টেশনগুলি থার্মোস্ফিয়ারেও থাকতে পারে। এরপরে আমরা দেখব ম্যাগনেটোস্ফিয়ার এর বিস্তার কত? ম্যাগনেটোস্ফিয়ারের বিস্তার হলো 750 থেকে 1600 কিমি। এর সঠিক উষ্ণতা যদিও এখনও জানা যায়নি। কোন স্তরে ভ্যান এলেন বিকিরণ দেখা যায়? এটি কি? ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান এলেন বিকিরণ দেখা যায়। এই স্তরে হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণুগুলি মহাজাগতিক রশ্মির দ্বারা আয়নিত হয়ে বলয়াকারে অবস্থান করে। বিজ্ঞানী জেমস ভ্যান এলেন এটি আবিষ্কার করেন বলে একে ভ্যান এলেন বিকিরণ বলা হয়। তাহলে কোন কোন স্তরের উষ্ণতা হ্রাস পায়? উষ্ণতা হ্রাস পায় কোন কোন স্তরে? ওকে, উষ্ণতা হ্রাস পায় কোন কোন স্তরে? টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ারে উষ্ণতা হ্রাস পায়। প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। উষ্ণতার সঙ্গে সঙ্গে কিন্তু চাপও প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 8.5 সেন্টিমিটার বা 100 MB হারে চাপ হ্রাস পায়। ওকে, এবং উষ্ণতা বৃদ্ধি পায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পায়। স্ট্র্যাটোস্ফিয়ারে মহাজাগতিক রশ্মি ও ইউভি রশ্মি দ্বারা ওজোন গ্যাসের বিয়োজন এবং থার্মোস্ফিয়ারে বায়বীয় উপাদানের আয়নে ভেঙে যাওয়া, এর জন্য উষ্ণতা বৃদ্ধি পায়। ওকে,
এরপরে আমরা দেখব পরিচলন স্রোত কী। পরিচলন স্রোত এর প্রভাব কী। এটা হলো আমাদের ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠে দিনের বেলায় সূর্যের তাপে বায়ু উত্তপ্ত হালকা ও নিম্নচাপযুক্ত হয়ে উপরে উঠে যায় এবং উপরে উঠে গিয়ে শীতল ভারী ও উচ্চচাপযুক্ত হয়ে আবার নিচে চলে আসে এবং সেই বায়ু আবার উত্তপ্ত হালকা ও নিম্নচাপযুক্ত হয়ে আবার উপরে উঠে যায়। এভাবে চক্রাকার পদ্ধতিতে বায়ুর যে প্রবাহ তাকে আমরা বলবো পরিচলন স্রোত। এবার এই পরিচলন স্রোতের ক্ষেত্রে দেখা যায় কি যে কোনো সময় বায়ু উত্তপ্ত হালকা ও নিম্নচাপযুক্ত অঞ্চল হয়ে উপরে উঠে গেলে সেই খালি স্থান পূরণের জন্য আশেপাশের অঞ্চল থেকে উচ্চচাপযুক্ত বায়ু সেই নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে চলে আসে। এই বায়ু যদি ধীরে ধীরে প্রবাহিত হয় তাকে আমরা বলবো বায়ু প্রবাহ, যদি খুব দ্রুত গতিতে প্রবাহিত হয় তাকে আমরা বলবো ঝড়। তাই পরিচলন স্রোতের ফলে আমরা ঝড়ের সৃষ্টি হতে দেখি। তাহলে দেখে নিই এবার কী লেখা আছে। পরিচলন স্রোত কাকে বলে, এর প্রভাব কী। সূর্যের প্রচণ্ড তাপে ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরের শীতল ও ভারী বায়ু নিচে চলে আসে। আবার এই বায়ু হালকা উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়। এভাবে চক্রাকার পদ্ধতিতে বায়ু প্রবাহকে পরিচলন স্রোত বলে। এর প্রভাবে বায়ু প্রবাহ ঝড় সৃষ্টি হয়। সূর্যের প্রচণ্ড তাপে ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে গেলে আশেপাশের অঞ্চল থেকে উচ্চচাপযুক্ত বায়ু ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ধীরে ধীরে প্রবাহিত হলে একে বলবো বায়ু প্রবাহ, আর দ্রুত গতিতে প্রবাহিত হলে একে বলবো ঝড়। ওকে, এবার আমরা দেখে নিব সমুদ্র বায়ু ও স্থলবায়ু কী। সমুদ্র বায়ু ও স্থলবায়ু কী, একই কনসেপ্ট যাকে বলে। এটা হলো আমাদের ভূপৃষ্ঠ। ধরলাম ভূপৃষ্ঠের পাশে একটা বড় সমুদ্র আছে। দিনের বেলায় কি হয়, দিনের বেলায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ খুব দ্রুত উত্তপ্ত হয়। জল উত্তপ্ত হতে অর্থাৎ সমুদ্র উত্তপ্ত হতে কিন্তু সময় লাগে, কারণ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। তাই দিনের বেলায় সূর্যের তাপে এখানকার বায়ু উত্তপ্ত হালকা হয়ে নিম্নচাপযুক্ত অঞ্চল হলে উপরের দিকে উঠে যায়। ফলে সমুদ্রের বায়ু তখনও শীতল থাকে, উচ্চচাপযুক্ত থাকে। ফলে এখানকার বায়ু ভূপৃষ্ঠের দিকে প্রবাহিত হয়। এই যে বায়ু ভূপৃষ্ঠের দিকে প্রবাহিত হলো একেই আমরা বলবো সমুদ্র বায়ু। এবং রাতের বেলায় কি ঘটে, রাতের বেলায় ঘটে আবার উল্টো ঘটনা। রাতের বেলায় ভূপৃষ্ঠ কী করে তাপ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি শীতল হয়ে যায়। তাপ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি শীতল হয়ে যায়। ফলে এইখানে থাকে উচ্চচাপ এবং জল কিন্তু তখনও গরম থাকে। জলের নিয়ম হচ্ছে সে উত্তপ্ত হতে যেমন বেশি সময় নেবে তেমনি শীতল হতেও বেশি সময় নেবে। তাই এখানে থাকে নিম্নচাপ। এবার সেই উচ্চচাপযুক্ত বায়ু এবার নিম্নচাপযুক্ত সমুদ্রের দিকে প্রবাহিত হয়। একে আমরা বলবো স্থল বায়ু। তাহলে দেখিনি কী লেখা আছে সমুদ্র বায়ু ও স্থলবায়ু কাকে বলে। সূর্যরশ্মির তাপের প্রভাবে দিনের বেলায় সমুদ্রপৃষ্ঠের তুলনায় ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হয়। ফলে স্থলভাগের উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু উষ্ণ হয় হালকা হয়ে উপরে উঠে গিয়ে নিম্নচাপের সৃষ্টি করে। তখন সমুদ্রপৃষ্ঠের অপেক্ষাকৃত শীতল ও ভারী বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। একেই সমুদ্র বায়ু বলে। আবার রাতের বেলায় ভূপৃষ্ঠ দ্রুত তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হয়। তাই সমুদ্রপৃষ্ঠের নিম্নচাপ ও ভূপৃষ্ঠের উচ্চচাপ বিরাজ করে। ফলে ভূপৃষ্ঠের উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হয়। একে স্থলবায়ু বলে। আমরা বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাসগুলো আলোচনা করলাম তাতে দেখতে পেলাম থার্মোস্ফিয়ারের মধ্যে থাকে আয়নোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে ওজোন লেয়ার বা ওজোনস্ফিয়ার। এবার আমরা জেনে নেব আয়নোস্ফিয়ার কাকে বলে, এর বৈশিষ্ট্য কী। ওজোনস্ফিয়ার কাকে বলে, এর বৈশিষ্ট্য কী। আয়নোস্ফিয়ার কাকে বলে, এর বৈশিষ্ট্য কী। থার্মোস্ফিয়ারের নিম্নাংশের মধ্যে বিভিন্ন বায়বীয় উপাদানগুলি সূর্যরশ্মির ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়। এই ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দ্বারা গঠিত স্তরকেই আমরা বলবো আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারের বৈশিষ্ট্য হলো বেতার তরঙ্গ এই স্তর দ্বারা প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। ফলে আমরা রেডিও ও টিভির শব্দ শুনতে পাই। এবার আমরা দেখব ওজোন লেয়ার বা ওজোনস্ফিয়ার কাকে বলে। স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশের মধ্যে সূর্যরশ্মির ইউভি রে দ্বারা অক্সিজেন অণু কী হয়, সর্বপ্রথম অক্সিজেন পরমাণুতে দুটি অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়। পরে আরেকটি অক্সিজেন অণু এই অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে O3 ওজোন গ্যাস। এই ওজোন গ্যাস দ্বারা গঠিত স্তরকেই আমরা বলবো ওজোনস্ফিয়ার। এই ওজোনস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব খুব বেশি এবং এই স্তর সূর্যরশ্মি ক্ষতিকারক যে ইউভি রশ্মি সেটাকে শোষণ করে নেয়, অর্থাৎ আমাদের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে বা অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। ওজোনস্ফিয়ার কাকে বলে, এর বৈশিষ্ট্য কি। স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নাংশে ওজোন গ্যাসের স্তরকে বলে ওজোনস্ফিয়ার। এই স্তরের বৈশিষ্ট্য হলো এই স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব খুব বেশি। ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। এবার আমরা দেখব ওজোন গ্যাসের সৃষ্টি ও ধ্বংসের কারণগুলি কী কী।
এখনই আমরা দেখলাম স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দ্বিপরমাণুযুক্ত অক্সিজেন অণু সর্বপ্রথম সূর্যের ইউভি রে দ্বারা দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। পরে এই অক্সিজেন পরমাণু আরেকটি অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে O3 বা ওজোন গ্যাস তৈরি করে। এইভাবে আমাদের ওজোন গ্যাস তৈরি হয় এবং ওজোন গ্যাস থেকে ওজোন স্ফিয়ার তৈরি হয়। কীভাবে এই ওজোন স্তর বা ওজোন গ্যাসের ধ্বংস হচ্ছে? বিভিন্ন মানুষ্য ও প্রাকৃতিক কারণে এই ওজোন গ্যাস ধ্বংস হয়। আমরা অত্যধিক হারে ব্যবহার করে থাকি ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, হ্যালোন যৌগসমূহ, ফলে ওজোন গ্যাসের ধ্বংস হচ্ছে। এখানে কি হয়, যেমন নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অক্সিজেন অণুতে পরিণত হয়। অক্সিজেন অণু ইউভি রে দ্বারা দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই অক্সিজেন পরমাণু আবার NO2-র সঙ্গে যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড ও O2 উৎপন্ন করে। পরবর্তীকালে এই NO আবার O3-র সঙ্গে যুক্ত হয়ে NO2 উৎপন্ন করে এবং এই প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে। এইভাবে ওজোন গ্যাসের ধ্বংস হয়। এবার আমরা দেখব ওজোন স্তর ধ্বংসে NO ও CFCর ভূমিকা কী। এখনই আমরা ওজোন স্তর ধ্বংসে NOর ভূমিকাটা আলোচনা করলাম। NO O3-র সঙ্গে যুক্ত হয়ে NO2 ও O2 উৎপন্ন করে। O2 ইউভি রে দ্বারা দুটি অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। এই অক্সিজেন পরমাণু আবার NO2-র সঙ্গে যুক্ত হয়ে NO ও O2 তৈরি করে এবং এই NO আবার পরবর্তীতে ওজোন গ্যাস ধ্বংসে কাজে লাগে। এই চক্রাকার পদ্ধতিতেই ওজোন স্তর ধ্বংস হচ্ছে। এবং CFC বা CFCl3 এটা ওজোন গ্যাস ধ্বংসে অনুঘটকের কাজ করে। CFC কীভাবে কাজ করে? অনুঘটকের কাজ করে। CFCl3 কী হয়, ইউভি রে দ্বারা প্রথমে CFCl2 ও Cl এ পরিণত হয়। এই Cl O3-র সঙ্গে যুক্ত হয়ে ClO কার্বন মনোক্সাইড ও O2 উৎপন্ন করে। এই ClO আবার O3-র সঙ্গে যুক্ত হয়ে ClO O2 উৎপন্ন করে। এই Cl আবার ওজনের সঙ্গে যুক্ত হয়ে ClO O2 উৎপন্ন করে। এটাও চক্রাকারে চলতে থাকে। এইভাবে ওজোন গ্যাসের ধ্বংস হয়। ওজোন স্তর ধ্বংসে CFC অনুঘটক রূপে কাজ করে। অতিবেগুনি রশ্মির প্রভাবে CFC বিভাজিত হয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, যা ওজনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন ও ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন ক্লোরিন মনোক্সাইড ওজনের সঙ্গে বিক্রিয়া করে O2 ও সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে, যা পুনরায় O3-র সঙ্গে বিক্রিয়া করে O2 উৎপন্ন করে। এভাবে ওজোন গ্যাস ধ্বংস হচ্ছে। এবার আমরা দেখব ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব কী। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি ভূপৃষ্ঠে চলে আসবে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাবে। ওজোন স্তর ধ্বংস হলে সূর্যের অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এলে মানুষের ত্বক ক্যান্সার ও চোখের ক্ষতি হতে পারে। এমনকি ইউভি রে দ্বারা উদ্ভিদের সালোকসংশ্লেষ ও শস্য উৎপাদনের হার হ্রাস পায়। এরপর আমরা দেখব বায়ুমণ্ডলের কোন উপাদান অনুঘটক রূপে কাজ করে। বায়ুমণ্ডলের সক্রিয় ক্লোরিন পরমাণু বা CFC অনুঘটক রূপে কাজ করে। এবার আমরা দেখব ওজোন হোল কি। এই যে এখনই আমরা দেখলাম মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ ও প্রাকৃতিক কারণে ওজোন গ্যাসের যে লেয়ার সেটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। এই ক্ষয় হয়ে যাওয়া অংশগুলোকেই বলা হয় ওজোন হোল বা ওজোন স্তরের ক্ষতি। তাহলে আমরা দেখলাম ওজোন হোল কাকে বলে। ওজোন হোল কি? মানুষের কিছু ক্রিয়াকলাপ ও কিছু প্রাকৃতিক কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে, এই ঘটনাকে ওজোন হোল বলা হয়। আন্টার্কটিক অঞ্চলের ব্রিটিশ বিজ্ঞানী জো ফারম্যান সর্বপ্রথম এটি লক্ষ্য করেন। এরপর আমরা দেখব গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি। গ্রিনহাউস গ্যাসগুলির কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পায়, ফলে আমাদের পৃথিবীর নিচু অঞ্চলে যে জায়গাগুলি আছে সেগুলো জলমগ্ন হয়ে ডুবে যাচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের উপায় কি? আমাদের গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ কমাতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। আমরা অচিরাচরিত যে শক্তিগুলো ব্যবহার করছি না সেই শক্তিগুলোর ব্যবহার বাড়াতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে এবং ক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয় এমন উপকরণগুলো কম করে ব্যবহার করতে হবে। এভাবেই আমরা গ্লোবাল ওয়ার্মিংকে নিয়ন্ত্রণ করতে পারি। গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাস। কোনগুলি গ্রিনহাউস গ্যাস? প্রধান গ্রিনহাউস গ্যাসগুলি কী কী? কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান গ্রিনহাউস গ্যাস, এটার অবদান 48%। জলীয় বাষ্প, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো গ্রিনহাউস গ্যাস। ওকে, গ্রিনহাউস গ্যাসের প্রভাব ফলাফল আমরা আলোচনা করে নিলাম। এই হচ্ছে সেই কোশ্চিন, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, প্রভাব কী, গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের উপায়। এরপর আমরা দেখছি আরও কিছু কোশ্চিন। জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। কয়লা, পেট্রোলিয়াম হলো জীবাশ্ম জ্বালানি। কাঠ, গোবর, গ্যাস জীবাশ্ম জ্বালানি নয়। জীবাশ্ম জ্বালানির বিকল্প বায়োমাস ও বায়োফুয়েল। বিকল্প শক্তি সৌরশক্তি ও বায়ুশক্তি।
আমাদের এই যে জীবাশ্ম জ্বালানি তাদের পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়? তাপন মূল্যের সাহায্যে। তাপন মূল্য কাকে বলা হয়? কোনো জীবাশ্ম জ্বালানির একক ভর দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় তাকে ওই জ্বালানি তাপন মূল্য বলে। এর একক জুল পার কেজি বা কিলোজুল পার কেজি। সর্বাধিক তাপন মূল্য তরল হাইড্রোজেনের, এরপর হলো এলপিজি। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের কি প্রয়োজনীয়তা আছে? এই সংরক্ষণের উপায় কি? আমাদের সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে। তাই এই জীবাশ্ম জ্বালানিগুলি আমরা যদি একই হারে ব্যবহার করি, খুব অচিরেই এগুলো শেষ হয়ে যাবে। আমাদের আগামী প্রজন্মের জন্য কোনো রকম জীবাশ্ম জ্বালানি থাকবে না। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে। কীভাবে আমরা এই জীবাশ্ম জ্বালানিকে সংরক্ষণ করতে পারি? অপচয় রোধ করার মাধ্যমে। অতিরিক্ত হারে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করে, উত্তোলন না করে উন্নত প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা এই অপচয় রোধ করে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করতে পারি এবং বিকল্প শক্তি ব্যবহার করে, পরিবেশ বান্ধব বিকল্প শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার শক্তিকে ব্যবহার করে আমরা জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করতে পারি। ওকে, এরপরে আমরা দেখব স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়নের জন্য কি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন? ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করার জন্য যে পরিকল্পনা বা ধারণা তাকেই বলা হয় স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়নের জন্য আমরা কি পরিকল্পনা গ্রহণ করতে পারি বা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? অনবীকরণযোগ্য শক্তির ব্যবহার কমানো। নবীকরণযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার শক্তি, ভূতাপ শক্তি ইত্যাদির ব্যবহার বাড়ানো। বজ্র পদার্থের পুনঃ ব্যবহার বা 4R পদ্ধতি এক্ষেত্রে আমরা অবলম্বন করতে পারি। এরপরে আমরা দেখব বায়ুপ্রবাহের বেগ কত হলে বায়ুকলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায়? বায়ুপ্রবাহের বেগ যদি 12 থেকে 15 কিলোমিটার/আওয়ার হয় তাহলেই আমরা সেটাকে কলের সাহায্যে বায়ুবিদ্যুৎ উৎপাদন করার কাজে লাগাতে পারি। বায়ু ফুয়েল কি? এর ব্যবহার কি? জৈব পদার্থকে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে পচিয়ে তার থেকে যে তরল জ্বালানি পাওয়া যায় তাকে বায়োফুয়েল বলা হয়, যেমন মিথানল ও ইথানল। একে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। একে ভবিষ্যতের বিকল্প জ্বালানিও বলা হয়। বায়োডিজেল কোন উদ্ভিদ থেকে তৈরি করা হয়? জ্যাট্রোফা। বায়োগ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। সৌরকোষে কোন ধাতু ব্যবহার করা হয়? সিলিকন। সৌর বিকিরণের কোন রশ্মিটি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী? অবলোহিত রশ্মি। গ্যাসোহোল কি? গ্যাসোহোল হলো গ্যাসোলিন বা পেট্রোল 90% ও ইথানলের মিশ্রণ 10% ইথানলের মিশ্রণ। এটি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ওডিএস এর পুরো নাম কি? ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স। গ্রিনহাউস গ্যাসগুলির উদাহরণ দাও। একবার আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প হলো প্রধান গ্রিনহাউস গ্যাস। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যার অবদান 48%। পৃথিবীর ছাতা কাকে বলা হয়? ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। আলিয়া সৃষ্টি হয় কোন গ্যাস থেকে? মিথেন থেকে। সুইট গ্যাস কি? হাইড্রোজেন সালফাইড বিহীন কোলবের মিথেনকে সুইট গ্যাস বলা হয়। এবার যদি এই কোশ্চিনটাই 2 নম্বরের জন্য আসে তাহলে আমরা কীভাবে লিখব? কয়লা খনিতে কয়লার কঠিন স্তরের নিচে যে মিথেন গ্যাস অধিশোষিত অবস্থায় থাকে তাকে কোলবেট মিথেন বলে। এতে সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু শরীর ও পরিবেশের পক্ষে ক্ষতিকারক হাইড্রোজেন সালফাইড থাকে না। এই কোলবেট মিথেনকে সুইট গ্যাস বলা হয়। মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH423H2O হলো মিথেন হাইড্রেটের সংকেত। ফায়ার আইস কাকে বলা হয়? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। কেন মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়? একে ভবিষ্যতের বিকল্প জ্বালানি কেন বলা হয়? মিথেন হাইড্রেটকে ফায়ার আইস কেন বলে? একে ভবিষ্যতের জ্বালানি বলা হয় কেন? বরফের মতো দেখতে মিথেন হাইড্রেটে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে। মিথেন গ্যাস দাহ প্রকৃতির হওয়ায় মিথেন হাইড্রেটের ক্যাথরেট গ্যাসে আগুনের সংস্পর্শে আসলেই জ্বলতে থাকে, তাই একে ফায়ার আইস বলা হয়। পৃথিবীতে প্রচুর পরিমাণে মিথেন হাইড্রেট সঞ্চিত আছে। এতে মিথেনের পরিমাণ 13.6%। মিথেন হাইড্রেট থেকে ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় সহজেই মিথেন গ্যাস প্রস্তুত করা যায়। মিথেন একটি অতি উচ্চ তাপন মূল্যযুক্ত জ্বালানি। এই কারণে মিথেন হাইড্রেটকে ভবিষ্যতের জ্বালানি বলা হয়। তাহলে ঠিক আছে বন্ধুরা, এই গেল আমাদের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ কমপ্লিট নোট